প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইনফো এক্সপ্রেস বিডিতে স্বাগত জানাই আমি মাসুদুল হাসান রনি। গত ১৩ জুন লন্ডনে ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক দেশের রাজনীতিতে মোড় অনেকটাই ঘুরিয়ে দিয়েছে। নানা অনিশ্চয়তা, শঙ্কা ও গুজব রাজনীতিকে ঘিরে ধরেছিল। এক ধরনের সন্দেহ, অনাস্থার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই বৈঠক অনিশ্চয়তার, শঙ্কার কালো মেঘ সরিয়ে দিয়ে রাজনীতিতে আস্থার পরিবেশ সৃষ্টি করবে বলে আশা করছে অভিজ্ঞ মহল। বৈঠক শেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচন কি শুধুই নির্বাচন, নাকি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে? এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমার সাথে আছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা মাহমুদা হাবিবা। আজ আজকে আমরা কি বিষয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই জানেন। জনাব মাহমুদা হাবিবা, আপনাকে স্বাগত জানাই আজকের আলোচনায়। প্রথমেই ছোট্ট করে একটু জানতে চাচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, এটা একরকম নিশ্চিত করে বলা যায় এই মুহূর্তে। বিশেষ করে লন্ডনে অনুষ্ঠিত বৈঠকটি এই আস্থাই তৈরি করেছে। ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে সফল বৈঠকটি আমরা দেখলাম, এই বৈঠকে স্বপ্নভঙ্গ হলো কাদের? অনেক ধন্যবাদ আপনাকে রনি ভাই। আপনার শোতে আমি প্রথমবারের মতো এসেছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা শোটা দেখছেন কিংবা দেখবেন। দেখুন, আসলে বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার বৈঠকটা, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বৈঠক বলে আমি মনে করি। তার প্রধান কারণ হচ্ছে যে যেই শক্তি বা যেই স্টেক হোল্ডাররা ৩৬শে জুলাই কিংবা ৫ই আগস্টের যে স্টেক হোল্ডাররা বা ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমতায় নিয়ে এসেছে, বিএনপিকে কিন্তু তাদের মধ্যে অন্যতম বিগেস্ট স্টেক হোল্ডার। কাজেই খুব স্বাভাবিকভাবেই নানা ধরনের রাজনৈতিক মতদ্বৈততা, অপছন্দতা কিংবা নানা ধরনের কি বলবো, এই ধরনের মতের অমিল সত্ত্বেও একটা গ্রেটার সেন্সে ঐক্য থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি রনি ভাই। এবং যেটা হচ্ছিল যে বিগত কয়েকটা মাসে, বিশেষ করে সাম্প্রতিক সময়গুলোতে যেন এই 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 ঐক্যটা অভাব আমরা সবাই বোধ করেছি। তো সেই পরিপ্রেক্ষিতে এই বৈঠকটা যেটা হয়েছে, সেটা আপনি যেটা বলছেন ফেব্রুয়ারির কথা, আসলে কোনো মহলে খুব সুস্পষ্ট করে কোনো তারিখ ঘোষণা না করলেও যেই ধরনের আলোচনা হয়েছে রমজানের আগে কিংবা এই ধরনের যে কথোপকথন, তাতে আমরা ফেব্রুয়ারিটা মোটামুটি ধারণা করে নিতে পারি। কিন্তু দেখুন, এটা থেকে যদি আশাভঙ্গের কোনো প্রশ্ন আসে, রাজনৈতিকভাবে আমি তো আসলে কোনো কারণ দেখি না রনি ভাই আশাভঙ্গ হওয়ার। যদিও সুস্পষ্টভাবে একাধিক দল তাদের প্রতিক্রিয়া দিয়েছে, রাজনৈতিক দল হিসেবে যে কেউ তার প্রতিক্রিয়া দিতেই পারে, কিন্তু বিশেষভাবে গণতন্ত্রের এই যুদ্ধের আমাদের যে যোদ্ধারা নানা সময় যাদেরকে আমরা মাঠে দেখেছি, আমি উল্লেখ করতে পারি বাংলাদেশ জামাতে ইসলামী কিংবা এনসিপি, তারা তাদের কি বলবো এটাকে, তাদের অপছন্দতাটা কিংবা এক ধরনের ক্ষোভ তারা ইতিমধ্যেই প্রকাশ করেছেন এবং সেটা তারা গোপন করার যেহেতু প্রয়োজন মনে করেননি, কাজেই আমি দলগুলোর নাম নিলাম। রাজনীতিতে সব পদক্ষেপ যে সবাইকে সন্তুষ্ট করবে রনি ভাই তা তো না, বিভেদ তো থাকবেই। তারা তাদের ভিন্ন দল, ভিন্ন প্রতিক্রিয়া দেওয়ার তাদের স্বাধীনতা আছে, তারা দিয়েছেন। যদিও গ্রেটার সেন্সে এটাকে ওয়েলকাম করতে পারলে, এটাকে যদি ওয়েলকাম করা যেত, তাহলে যেটা হয় আমাদের দেশে, যেটা বিশেষভাবে অনুপস্থিত না রনি ভাই, বিরাজনীতিকরণের কারণে এই বাংলাদেশে স্বাভাবিক যে রাজনৈতিক ভদ্রতা বা রাজনৈতিক যে ম্যানার, এটার এক ধরনের গ্যাপ আমরা দীর্ঘদিন ধরে দেখি। পরিবর্তিত সময়ে অনেক কিছুর সাথে সাথে আমরা এটাও তো আশা করতে পারি যে রাজনৈতিক ম্যানার আর একটু বেটার হোক। ধন্যবাদ। একটু আপনার কাছে আর একটা প্রশ্ন, আপনি রাজনৈতিক যে ম্যানারের কথা বলছেন, ব্যবহার, এগুলো তো আসলে প্রত্যাশা করাই যায়। তো আপনি বলছিলেন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি, কিন্তু দড়ি যে টানাটানি চলছে নির্বাচনের সময়ক্ষণ নিয়ে, সাধারণ মানুষ কি, আপনাকে একটু জানতে চাইছি, সাধারণ মানুষ কি চাইছে
এই মুহূর্তেই নির্বাচন, একটু সংস্কার, ন্যূনতম সংস্কারের আগে নির্বাচনটা হোক, বা আপনারা চাইছেন, এটা তো রাজনৈতিক দল হিসেবে চাইতেই পারেন। এটাই তো স্বাভাবিক। হ্যাঁ? তো আমার প্রশ্ন হচ্ছে, সংস্কারের কিছু তো সংস্কার হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে রনি। দেখুন 10 মাস ধরে কিছু তো না, বেশ বড় ধরনের সংস্কার হওয়া উচিত ছিল। এই 10টা মাস ধরে সরকারের যে 4টা ম্যান্ডেট, সেটা হচ্ছে আপনার ওই আহতদের চিকিৎসা, নিহতদের পুনর্বাসন, আপনার এই বিচার ব্যবস্থা, তৃতীয় হচ্ছে সংস্কার, এবং চতুর্থ হচ্ছে মানে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। আপনি যখনই সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন, তখন কিন্তু সংস্কার ছাড়া এটা সম্ভব হবে না। যেই পরিস্থিতিতে আমরা যদি আবারও ফিরে যাই 36শে জুলাই কিংবা 5ই আগস্টে, যেই পরিস্থিতিতে বিগত মাফিয়া সরকার এই দেশ ছেড়ে চলে গেছে, সেই সময়টা সরকারের প্রতিটা অংশ ছিল একেবারে সিরিয়াসলি ভঙ্গুর। মানে এত পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে, রাজনীতিটাকে বিরাজনীতিকরণ করা হয়েছে, যে সেই জায়গা থেকে উত্তরণের পরে একটা নির্বাচন কিন্তু মিনিমাম সংস্কার রিকোয়ার করে রনি। কিন্তু সেই মিনিমাম সংস্কারগুলো কোন কোন সেক্টরে? সেগুলো হচ্ছে জননিরাপত্তা, সেগুলো হচ্ছে আপনার পুলিশ প্রশাসন, সেটা হচ্ছে বিচার বিভাগ, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। এর মধ্যে আপনার সংস্কার কমিশনরা তাদের প্রস্তাবনা দিয়েছেন, সেই অনুযায়ী বিচার বিভাগে কিন্তু আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন দেখেছি। আমরা পরিবর্তন দেখেছি নির্বাচন কমিশনে। আমরা জনপ্রশাসনই বরং বলবো সবচেয়ে মানে শিথিল গতিতে এইটার মানে সংস্কার কাজটা চলছে, কারণ বাংলাদেশের জনপ্রশাসন অত্যন্ত পাওয়ারফুল। আপনি যেই 4টা অর্গান নিয়ে আমি কথা বললাম, সেই 4টা অর্গানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল অংশটাই কিন্তু, কিংবা আপনি যদি মানে বিগত সরকারও আমরা দেখি, সবচেয়ে পাওয়ারফুল পার্টটা কিন্তু ছিল জনপ্রশাসন, যার আওতায় পুলিশ প্রশাসন চলে আসে। এই জনপ্রশাসন বিগত সরকার যেভাবে পালিয়ে গেছে, তারা পালিয়ে যেতে পারেনি। তারা তো অধিকাংশই যার যার জায়গায় থেকে গেছেন। ফলে এই জনপ্রশাসনকে সংস্কার করে বেরিয়ে আসাটাও বড় চ্যালেঞ্জ। যদিও আমরা নিয়মিতভাবে দেখছি যে সেখানেও কিছু কিছু পরিবর্তন প্রতিনিয়তই আসছে। এখন এই যে আপনি বলছেন যে জনগণ চাইছে কিনা, জনগণের আসলে কি কি ক্ষমতাটা আছে রাষ্ট্রের প্রতি রনি, আপনি একটু বলুন তো আমাকে। রাষ্ট্রের সাথে তার সম্পর্কের জায়গাটা একটু ব্যাখ্যা যদি করেন আমাকে। নাগরিক হিসেবে একটা মাত্র রিলেশন একজন নাগরিক, সরাসরি রিলেশন, যেখানে তিনি তার মতামত দিতে পারেন, সেটা হচ্ছে তার ভোটাধিকার। এটা 17-18 বছরে নানা টালবাহানা করে, কখনো অল্প উন্নয়ন, কখনো বেশি উন্নয়ন, এই ধরনের ঘেরাটোপে পড়ে আপনার নির্বাচন ব্যবস্থাটাকে তো আপনি পুরোই খেয়ে দিলেন। এছাড়াও আপনি নষ্ট করলেন রাজনৈতিক পরিবেশ, একটা সুষ্ঠু রাজনীতি আপনি তৈরি করলেন, এক ধরনের মাফিয়া তন্ত্র। সেই জায়গাটা থেকে এই 16-17 বছরে একটা নির্বাচন এই দেশের মানুষ পায়নি। একটা বার তাদের যে রাইট, কিসের রাইট, তার সে সিভিক রাইট, রাষ্ট্রের সাথে তার যে চুক্তি, সেটা নবায়নের প্রতি 5 বছরে যে সিভিক রাইট, সেইটা কি জনগণ চাইবে না? অবশ্যই চাইবে। কিন্তু গ্যাপটা কোথায়? গ্যাপটা হলো জনগণ চাইছে এটা যেমন আমি বলছি, তেমনি অন্যান্য রাজনৈতিক দলও দাবি করে জনগণ এটা চাইছে, জনগণ ওটা চাইছে। প্যারামিটারটা কি রনি, জনগণ কি চাইছে সেটা জানার একমাত্র প্যারামিটার হচ্ছে এটা প্রতিষ্ঠিত অধিকার, ভোটাধিকার, যেটা আপনার সাধারণ জনগণকে ফিরিয়ে দিতেই হবে, এবং যত দ্রুত দিতে পারবেন তত মঙ্গল। দেখুন রাতারাতি যেই অবক্ষয় হয়েছে, যে বিরাজনীতিকরণ হয়েছে, কিংবা রাজনৈতিক পরিস্থিতির বা সামগ্রিকভাবে দেশের পরিস্থিতির যে অবনতি হয়েছে, এটা কিন্তু রাতারাতি হবে না রনি। চেঞ্জটা, সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আপনাকে চলতে দিতে হবে সংস্কার। এমনকি একটা নির্বাচিত সরকার প্রতি 5 বছর পর পর আসছে, এইরকম একটা বাস্তবতাতেও সংস্কার কিন্তু প্রতিনিয়ত থাকতে হবে দেশে। পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত সময়ে, নতুন প্রজন্মের সামনে, নতুন যুগের চাহিদা অনুযায়ী আপনাকে সংস্কার তো নিয়মিত করে যেতে হবে, সেটাই তো জীবনকে চলমান রাখে। সেই সংস্কারের ধোঁয়া তুলে উন্নয়নের কথা তোলার মতো সেই অল্প সংস্কার বেশি সংস্কারের ঘেরাটোপে তো নির্বাচনকে ফেলার কিছু নাই। সরকার একটা বিশাল ব্যাপার, সরকার একটা দেশকে চালায়, একটা দেশের প্রতিটা অর্গানকে চালায়। কাজেই আপনি সংস্কার করবেন, আপনি আহতদের বিচার, নিহতদের পুনর্বাসন করবেন, আপনি বিচারিক ব্যবস্থা, বিশেষ করে এই যে আপনার পালিয়ে যাওয়া শক্তির যে মানবতা বিরোধী ভয়ঙ্কর অপরাধ তারা করেছে, আপনি আর সবকিছু ভুলে যান। স্রেফ জুলাই আগস্টের যে অপরাধ তাদের, সেইটার বিচার হওয়া সে তো ভিন্ন কাজ, সেটা তো ডিফারেন্ট স্ট্রিমে চলছে। যাদের আপনি যদি সংস্কারের কথা বলছেন, সেই কাজও কিন্তু চলমান। নির্বাচন একটা করার সক্ষমতা কিন্তু এই প্রসেসেই তৈরি হয়েছে, এবং 10 মাস পরে আমরা তো এটা আশা করতেই পারি যে নির্বাচন মানে জনগণকে অ্যাটলিস্ট তার ভোটাধিকারটা ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তো নির্বাচনমুখী দল রানী, 17-18 বছরে বিগত সরকারের সাথে এটাই যুদ্ধ ছিল আমাদের।
আপনার কথা সূত্র ধরে একটু আসতেছি। কয়েকদিন আগে আপনাদের স্থায়ী কমিটির একটি মিটিং এ আলোচনা হয়েছে সরকারের উপর বিশ্বাস রাখার। আ আমরা আ চলমান যে জাতীয় ঐক্যমত কমিশনের যে মিটিং চলছে, সেখানে দেখলাম আপনাদের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে মতানৈক্য। বিশেষত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি পদের নির্বাচন পদ্ধতি কি হবে, কিভাবে হবে এগুলো নিয়ে আপনারা মত আ ঐক্যমতে পৌঁছাতে পারেননি। তবে কি সরকারের যে কার্যক্রম, সংস্কার কার্যক্রমের উপর আবারও কি আস্থার সংকট তৈরি হতে যাচ্ছে? না, না রনি, এখানে আস্থার সংকটের কিছু নাই। প্রতিটা দল তাদের বিবেচনা অনুযায়ী, তাদের নিজস্ব এজেন্ডা অনুযায়ী, তাদের দলীয় যে ম্যানিফেস্টো আছে কিংবা তাদের যে মূল নীতি আছে দলের, সেই অনুযায়ী তারা তাদের দাবি দেওয়া তুলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের সংস্কার কিংবা তাদের যেটা যতটুকু পর্যন্ত স্ট্রেচ করা পসিবল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পয়েন্টগুলো তুলেছে। এখানে একটা ঐকমত্য কমিশনের বিষয়টা হচ্ছে ডিসকাশন। এখানে ডিসকাশনটা হচ্ছেই, কিন্তু আমাদের যে মতবিরোধের জায়গাগুলো আছে সেগুলোকে মিটিগেট করা কিংবা কমিয়ে আনা। কাজেই সবাই মিলে কিছু তো পারা যাবে, কিছু তো পারা যাবে। যেমন জাতীয় সরকারের বিষয় তো বিএনপিও বলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা, ওইটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে প্রিএম্বলে আমাদের খুব সুস্পষ্টভাবে বলা আছে যে নির্বাচনের রেজাল্ট যাই হোক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার সুযোগ পায় তাহলে কিন্তু জাতীয় সরকার গঠন করবে। হয়তোবা ধরনটা সেম না, যেইভাবে দেখুন, একটা রাষ্ট্র কিন্তু যোগ না। একটা রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা দেশে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরে এটা ধরে নিতে হয় যে আমাদের সর্বতোভাবে সাংবিধানিক এবং আদারওয়াইজ সাপোর্ট থাকতে হবে যেন অ্যাটলিস্ট সরকার তার টেনিওরটা শেষ করতে পারে। এই টেনিওরটা শেষ করার পথে নানা মহল নানা ধরনের প্রস্তাবনা নিয়ে আসছে। বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে ইলেকশন লেভারেজের বিষয়টা। সব দলের ইলেকশন লেভারেজ তো সেম না। নির্বাচনে সব দলের যেই নির্বাচন পরবর্তী রেজাল্ট কিংবা নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা কিংবা নির্বাচনকালীন যে রেজাল্ট মানে বা নির্বাচনের পরবর্তী যে রেজাল্ট, সেটা নিয়ে সব দল ইকুয়ালি কনফিডেন্ট না। ফলে বিরোধী দল হিসেবে যত ধরনের তাদের ক্ষমতা কিংবা সরকারের ওপরে চাপ প্রয়োগের একটা প্রেসার পয়েন্ট তারা তৈরি করতে পারে, স্বাভাবিকভাবেই সেই প্রস্তাবনাগুলো তারা নিয়ে এসেছেন। কিন্তু আপনি তো এত ন্যারো সাইট নিয়ে সংস্কারে বসলে চলবে না রনি ভাই। রনি ভাই, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি রাষ্ট্র নিয়ে কথা বলছেন, আগামীকাল আপনি কিন্তু বিরোধী দলে নাও থাকতে পারেন। আজকে হয়তো কাঠামোগত কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এবং তার সুদীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের কারণে একটা অবস্থানে গেছে। 10 বছর পরে আমাদের এই তরুণ বন্ধুরা কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে এই জায়গায় আসবে না তা তো নয়। তখন কিন্তু এই যে সংস্কার প্রস্তাবনাগুলো তারা দিয়েছেন সবচেয়ে আগে তারা ইরেজ করবেন, এটাই রিয়ালিটি। কাজেই আপনি ফার সাইটনেস, আপনি যখন সংস্কার নিয়ে ভাববেন আপনাকে দেশকে আগে দিতে হবে, দেশের চিন্তাটা আগে করতে হবে। দেশের চিন্তা সবচেয়ে ভালোভাবে একটা সরকার, সেই সরকার যার সরকারই হোক, যখন নির্বাচিত হয়ে আসে তারা যেন তাদের টেনিওর শেষ করতে পারে এবং মোটামুটি ভাবে একটা আবারও পাওয়ার ট্রানজিশনের মাধ্যমে আরেকটা দল বা আর কিছু নির্বাচনের মাধ্যমে যেন ক্ষমতা আসতে পারে, এই রাস্তাটা ভেবে রাখাটা জরুরি। সম্ভবত 2022 সালে আপনারা 31 দফা দিয়েছেন। এর আগে 2017 তো আপনারা একটা দফা দিয়ে তারপর এটা আপনাদের জোটগতভাবে কিছু কারেকশন করে আবার এটা 31 দফা করা হয়েছে। সেখানে একটা দফার সাথে আপনাদের কন্ট্রাডিক্ট করছে নির্বাচন বা সংস্কার কমিশনের সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতা পরপর 2 বার নির্বাচিত হওয়া, পর ৩য় বার যাতে না হতে পারে। আপনারা বলছেন পরবর্তী একটা গ্যাপ দিয়ে সে নির্বাচিত হতে পারে। কেন চাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আসলে 2016-17 সালে যেটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে ভিশন 2030। এই ভিশন সেটা কিন্তু আপনি যদি ভিশনটা দেখে থাকেন এবং যদি 31 দফার সংস্কার প্রস্তাবনা দেখে থাকেন তাহলে দেখবেন যে অধিকাংশ সংস্কার প্রস্তাবনার আসলে ভিশনের একটা মোটামুটি ভাবে আরো নতুন কিছু জিনিস অ্যাড করে এটাকে একটা সংক্ষিপ্ত রূপে 31 দফায় আনা হয়েছে। আপনি যদি এখন 31 দফাকে ব্যাখ্যা করতে যান আপনাকে ফিরে যেতে হবে 2016-17 সালের ভিশনে। তো এই যে আপনার এটা কিন্তু মানে আমি বলবো যে এটা একটা ধারাবাহিক ডকুমেন্ট।
তো 2022-এ প্রথম এটা নিয়ে কাজ করা হয়, পরে 2023-এ এটা আমরা এবং আমাদের সাথে যুগপৎ আন্দোলন করার সব দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে কিন্তু এই ডকুমেন্টটা তৈরি করা হয়েছে। আপনি যেটা বলছেন সেটা একটা দলের স্বাধীনতা, একটা মানুষ কতবার নির্বাচন করতে পারবে পরপর বলা হয়েছে। এই জন্য আমি সেই পয়েন্টটা ব্যাখ্যা করি। ধরে নেওয়া হচ্ছে যদি আপনার নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু থাকে এবং চলমান থাকে, পরপর 2বারের বেশি আসলে নির্বাচিত হয়ে আসার রেকর্ড কম দেখা যায়। কিন্তু যদি ধরুন তৃতীয় দফাতেও কোনো দল নির্বাচিত হয়ে আসলো, একই ব্যক্তি যখন প্রধানমন্ত্রী হন, তখন এই যে দীর্ঘ ধারাবাহিকতাটা তার কিছু বাস্তবতার পরিবর্তন ঘটায়। সেটা হলো যে তার একটা সুযোগ থাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার, কিংবা পরবর্তী টানা ক্ষমতা এক ধরনের সুযোগ করে দেয় যে আপনি চাইলে রাজনীতিকরণের পথে হাঁটতে পারেন। শুধুমাত্র সেই কারণে পরপর 2বার কথাটা এখানে সংযুক্ত করা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সেটা একবারও কোথাও করে খুব বোল্ডলি বলা হয়েছে যে তৃতীয় দফা একটা গ্যাপের পরে। এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা যে একটা মানে সময় বাদ দিয়ে তৃতীয় দফার আবারও সেই ব্যক্তি নির্বাচন করতে পারবেন। এটা কিন্তু যে কোনো ব্যক্তির ক্ষেত্রে তার সাংবিধানিক অধিকারও। আর দল হিসেবে এটা আমার স্বাধীনতা যে আমি প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইবো। কিন্তু ধরুন যদি কখনো এইটাই একেবারে ক্রুশিয়াল পয়েন্ট হয়ে দাঁড়ায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ছাড় দেওয়ার মন মানসিকতায় নাই তা তো নয়। এটা আলাপ আলোচনায় কোথায় পৌঁছাবে আমরা আস্থা রাখি। আমাদের সিনিয়র নেতৃত্বের প্রতি আমরা আস্থা রাখি। টোটাল যে ছাড় দেওয়ার মানসিকতা বিএনপি প্রথম থেকেই শো করেছে, যে সহনশীলতা, যে সহযোগিতার মনোভাব, তারা এখন পর্যন্ত মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই বর্তমান ইন্টারিম সরকার এবং টোটাল প্রসেসের প্রতি রেখেছে। সেখানে আলাপ আলোচনার সুযোগ যেহেতু আছে, এখনই কোনো আমি দাড়ি টানতে আগ্রহী নই। একটা বিষয় সংস্কারের কথা যেহেতু আমরা বলছি, নারী সংরক্ষিত নারী আসন নিয়ে যে 50 থেকে 100 করা যে একটা প্রস্তাবনা, সেটা নিয়ে আপনার দলেরও একটা অভিমত আমরা দেখেছি। তা আপনি প্রথমত আপনি একজন নারী, একজন মা, একজন স্ত্রী, তারপর একজন রাজনীতিবিদ। আপনার দৃষ্টিতে এটা আপনি কিভাবে দেখছেন আপনার দলের বক্তব্য এবং সরকার কমিশনের এটা 50 থেকে 100 এখনই কেন না? এখনই কেন সরাসরি ভোটে নির্বাচন নয়? না, এখানে একটা ব্যাখ্যা আছে, দলীয় ব্যাখ্যাটা আপনাকে দেই প্রথম, পরে নারী হিসেবে আমি আমার নারী রাজনীতি হিসেবে আমার মতামত দিব। আমাদের দলীয় ব্যাখ্যাটা হচ্ছে 100টা সিট সংরক্ষিত নারীদের জন্য রাখা হচ্ছে, কিন্তু জেনারেল ইলেকশনে কিন্তু নারীরা নিষিদ্ধ নন। ফলে একজন নারীর জন্য কিন্তু 100 না, মোট 400টা সিট ওপেন থাকবে। আর একজন পুরুষ ক্যান্ডিডেটের জন্য অ্যাট দ্য সেম টাইম অপশন হবে সির্ফ 300টা সিটে জেনারেল ইলেকশনে। এটা হচ্ছে দলীয় ব্যাখ্যা। কিন্তু এই আপনি যদি মানে আর একটু এটার আমি বটম লাইনে যাওয়ার চেষ্টা করি, নারী হিসেবেই বলি আপনাকে, আমার অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হচ্ছে যে আসলে সংরক্ষিত আসনগুলোতে যতখানি আমরা প্রত্যাশা করেছিলাম যে নারী নেতৃত্ব, যেটা পিছিয়ে পড়া, যেটা আসলেই আপনার যে কোনো পিছিয়ে পড়া অংশকে সমাজের আপনার সাপোর্ট দিতে হলে কিছু প্রিভিলেজ শুরুর দিকে দিতে হয়। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এই সংরক্ষিত নারী আসনের একটা প্রভিশন আছে, সেটা বাড়তে 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 কিন্তু এখন 50টি আসনে পরিণত হয়েছে। এইটা আবার 100টা আসনের দিকে যাচ্ছে। দেখুন, যদি কোয়ালিটি লিডারশিপের কথা আমরা বলি, তাহলে এই সংরক্ষিত নারী আসন কি প্রমাণ করেছে যে এটা কোয়ালিটি নারী নেতৃত্ব তৈরি করতে পেরেছে বা উপহার দিতে পেরেছে? বরং এমন কিছু অনাকাঙ্ক্ষিত নারী নেতৃত্বের পথে বাধা আমরা দেখেছি এই স্পেশাল প্রভিশনটার জন্য, যেটা মানে খুব সহায়ক নয়। কিন্তু তার মানে কিন্তু আমি এটা বন্ধেরও পক্ষে নই। এটা থাকা উচিত এই কারণে যে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে রাজনীতি একটা কঠিন জায়গা। শুধু যে কোনো প্রফেশনে যদি আপনি বলেন নারীরা কি আলাদাভাবে বিশেষ যুদ্ধ করে? জি করে রনি ভাই। নারীদের কিন্তু তার কর্পোরেট লাইফের যুদ্ধটা ভিন্ন, ব্যবসায়িক লাইফের যুদ্ধটা ভিন্ন, প্রতিটা প্রফেশনাল এরিয়াতে তার যুদ্ধটা ভিন্ন। কিন্তু রাজনীতিতে এই যুদ্ধটা অনেক গুণ বেশি এবং আরো অনেক জটিলতা আছে। তার কারণ সামাজিক ট্যাবু, রিলিজিয়াস ট্যাবু আমরা পার করে এসেছি। কিন্তু এই যে সামাজিক ট্যাবুর কারণেই আমাদের কিছু সহনশীল মানে কিছু সুযোগ নারীদের জন্য রাখা উচিত, যেখানে সত্যিকার অর্থে যাদের বহু নারী আছেন যারা, যদি আমরা এটা ফেয়ার ওয়েতে এই
সংরক্ষিত আসনের এই সিস্টেমটাকে ব্যবহার করতে পারি সত্যিকার উঠতি নেতৃত্ব কিংবা উঠে আসা নেতৃত্ব বা মানে ব্রাইট নেতৃত্বকে আমরা এর আওতায় আনতে পারি, ডেফিনেটলি রেজাল্ট হবে। কিন্তু একই সাথে খুবই জরুরি রনি, যেটা নারীদেরকে সত্যিকার অর্থে নেতৃত্বে আনার ক্ষেত্রে সবচেয়ে জরুরি আমি মনে করি, সেটা হচ্ছে মূল নির্বাচনে জেনারেল ইলেকশনে নারী প্রতিনিধি মানে মনোনয়নের সংখ্যা বৃদ্ধি করা। এটার একটা মিনিমাম সংখ্যা থাকা উচিত। এতে কি হয় জানেন, আপনি যখন স্কুলে যাচ্ছেন আপনার মেয়েটিকে আপনি স্কুল পর্যন্ত কেবল একটা মহিলা বিদ্যালয়ে পড়াতে পারবেন, এমনকি আপনার কপাল ভালো হলে কলেজটাও আপনি মহিলা পাবেন। কিন্তু যখন বিশ্ববিদ্যালয়ে আপনার মেয়েটি যাবে, যখন সে কর্মক্ষেত্রে যাবে, আপনি কি শুধু মহিলা হিসেবে শুধু মহিলাদের দিয়ে তাকে একটা পৃথিবী দিতে পারবেন? এটা তো পসিবল না। কাজে রাজনীতি যেই মাঠটায় আমার যিনি সহযোদ্ধা পুরুষ তিনি যে যুদ্ধটা করছেন, ওই যুদ্ধটা যতদিন একজন নারী না করবেন তখন তো কিভাবে তিনি দাবি করতে পারেন যে নেতৃত্বে তিনি সমান জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনি যখন জনপ্রতিনিধি তখন আপনার মনোনয়ন জেনারেল হওয়া উচিত এবং সেটা সংখ্যা ক্রমশ বাড়ানো উচিত। এইটার একটা চাপ বোধহয় থাকা দরকার, এই একটা পলিসি থাকা দরকার যে ক্রমান্বয়ে। আপনি একটু ইন্টার করে বলি, আরপিইউতে যখন বলা হয়েছিল 33% নারীদের দলের ভিতরে তাদের অবস্থান নিশ্চিত করার কথা, সেটা কি আপনার দলের ভিতরে 33%? না রনি, সেটা আমার দলের ভেতরে হয়নি। আরপিওর যে সিস্টেমটার কথা আপনি বলছেন, এই একটা মাত্র বিষয় সম্ভবত সবগুলো দল আওয়ামী লীগের সময় একমত হয়েছিল, সেটা হচ্ছে যে 33% নারী সমন্বয় করা সম্ভব হয়নি কমিটিগুলোতে। কিন্তু আমরা অলমোস্ট 14 পয়েন্ট সামথিং মানে 15% অলমোস্ট আমরা রিচ করতে পেরেছি, বা আমাদের সার্বিক কাঠামোতে, সাংগঠনিক কাঠামোর কথা আপনাকে বলছি। এবং এইটাতেও এখানে একটা বিষয় হচ্ছে যে কিছু কথা প্রায় শোনা যায় যে 33% নারী দিতে হলে এরকম নারী পাওয়া যায় না। এটাও রিয়ালিটি। বিগত যে সময়গুলো আমরা পার করে এসেছি সেই সময় ছিল হচ্ছে নির্যাতন নিপীড়নের, সেখানে রাজনীতির কোনো চরিত্র মানে যেটা সহজ কথা আমি মনে করি 100% রাজনীতি অনুপস্থিত ছিল রাজনৈতিক মাঠে, নিরাপত্তা বলে তো কোনো শব্দই ছিল না। ওই পরিস্থিতিতে নারী নেতৃত্ব বৃদ্ধির আসলে সুযোগ ছিল না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশাবাদী এখনকার সময়। আমি অনেক বেশি আমি একটা ছোট কথা এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে নতুন দল আসলো এনসিপি, আমি খুবই আশাবাদী ছিলাম। আমি যখন মাঠে দেখেছি, আমি যখন আপনার জুলাইয়ের সেই দিনগুলো একেবারে প্রতিটা দিন আমি দেখেছি নারী এবং পুরুষ অলমোস্ট সমান সমান তারা রাস্তায় ছিল, স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন। কিন্তু যখন এই দলটি ক্ষমতা মানে তার প্রথম একটা রাজনৈতিক দল গঠন করলো, আপনি কি জানেন যে তাদের ইনক্লুশন অফ ফিমেল ইজ অনলি 11.4%? কতখানি আনফরচুনেট। তাদের কিন্তু সুযোগ ছিল 50-50 করার দরকার নাই। নতুন দল হিসেবে নতুন বন্দোবস্তের যারা দাবিদার তারা কমপক্ষে 30% নারীকে দিতে পারলো না, যেই নারীরা রাস্তায় ছিলেন, যেই নারীরা যুদ্ধ করেছেন। বরং আমি দেখলাম আমি একটু সংযুক্ত করতে চাই যে জুলাই এবং অগাস্টের যে গণঅভ্যুত্থানে আপনি যে নারীদের অংশগ্রহণ আমরা দেখেছি বলছেন, সেখানে সমান সমান ছিল। এই নারীরা তো শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসেছে ঠিক, কিন্তু তাদের অনুসারী না, এরা ছাত্র দলের কর্মী ছিল বা অন্যান্য বাম ছাত্র সংগঠনের কর্মী ছিল। তারা কেন ওই দলের ভিতরে যাবে এনসিপি যখন গঠন হলো? কেন পাওয়া যাচ্ছে না? আপনার এই কথা ধরে আপনি এই যে বলছেন কেন পাওয়া যাচ্ছে না 33% বা আপনারা 14% সামথিং আপনারা ইনক্লুড করতে পেরেছেন বা ওরা 11% করতে পেরেছে। আমার প্রশ্নটা হচ্ছে এই নারীরা এই নতুন বন্দোবস্তায় এখন কেন রাজনীতিতে আসতে অনাগ্রহ তৈরি হচ্ছে বা আসতে পারছে না? আপনি বলছিলেন বলছিলেন রিলিজিয়াস ট্যাবু আমরা পার করে এসেছি, সামাজিক ট্যাবু আমরা এখনো ভাঙতে পারিনি। আমার তো মনে হয় উল্টাটা, সামাজিক ট্যাবুতে রিলিজিয়াস ট্যাবুর কারণেই আমাদের মেয়েরা, আমরা গত 10 মাসে দেখেছি নানাভাবে হেনস্থার শিকার হয়েছে রাস্তাঘাটে
বিভিন্ন স্থানে তারা ওটা হেনস্থার ভিন্ন শিকার। ইস্যু। আমি একটু আপনাকে এবার প্রথম থেকে অ্যান্সার করে আসি। প্রথমে আপনি যেটা বললেন, অবশ্যই ওখানে ছাত্র দলের মেয়েরা ছিল, ওখানে বাম দলের মেয়েরা ছিল, অরাজনৈতিক মেয়েরা ছিল, কিন্তু স্রেফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা, এনসিপির আগে যে প্ল্যাটফর্ম হয়েছে, সেই প্ল্যাটফর্মে তো ইকুয়ালি নারী আর পুরুষ ছিল। সেইখানে তো আপনার দল গঠনের সময় আপনি খেয়াল করেন, প্রথম থেকেই আপনি খেয়াল করেন তাদের কিন্তু নারীদের সংখ্যা কম নয়। আপনি একজনও কি নারী উপদেষ্টা, একজনও নারী ছাত্র কি না, মানে নারী ছাত্রীকে কি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? 3 জন উপদেষ্টা কিন্তু আছে। আমি সহজভাবে বিহেভিয়ার টুয়ার্ডস ফিমেল, আমি সেখানে আপনাকে বলছি, এখানে কি রিলিজিয়াস ট্যাবু ছিল? আপনি আমাকে বলতে পারেন? ছিল না। এবং আপনি বহু ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে, ওই প্ল্যাটফর্মের বহু নেতাদের সাথে আপনি এখন কথা যদি বলেন, আপনি দেখবেন যে সেখানে তারা খুব সুস্পষ্টভাবে বলছেন যে তাদের নানা ধরনের অভিযোগ আছে। আমি জানি তারা প্রকাশ্য হননি, কিন্তু নারী হিসেবে বহুজনের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। নেতৃত্বের যখন প্রশ্ন চলে আসে, সামনে আসার যখন প্রশ্ন চলে আসে, সবচেয়ে প্রগতিশীল দলগুলোই সবচেয়ে ব্যাকফায়ার করে। এটা হচ্ছে মানে আমার দেখার। আপনি যেটা বললেন যে গত 10 মাসে নারীরা রাজনীতিতে আশা বাড়ছে না কেন, কিংবা যে তৌহিদি জনতার কথা আপনি বলেন, সরি রনি, এটা বাংলাদেশ না। যেই বাংলাদেশে আপনি তৌহিদি জনতার কথা বলছেন, এটা একটা পরিকল্পিত মুভমেন্ট, এমন একটা মুভমেন্ট যেটা প্রমাণ করার চেষ্টা করে যে বাংলাদেশ জঙ্গি হয়ে যাচ্ছে। এই মুভমেন্টের যে দায় যে কেবল বাংলাদেশে ইসলামিক দলগুলোকে নিতে হবে তা কিন্তু নয়। এই মুভমেন্টের পিছনে এক ধরনের চক্রান্ত আছে, যেই চক্রান্তে দাঁড়িয়ে মানুষ যেন বলতে বাধ্য হয় যে হাসিনাই তো ভালো ছিল, সেই জঙ্গি দমন করে রেখেছিল। এই বাংলাদেশ কোনোদিনই জঙ্গি ছিল না। আপনি মনে রাখবেন রনি, হাসিনার সময়ও বহু ঘটনা, অধিকাংশ জঙ্গি ঘটনা কিন্তু স্টেজ ছিল। হ্যাঁ, ইসলামিক দল নাই কবে, ইসলামিক দল সারা জীবন আছে দেশে। জামাতে ইসলাম এই দেশের জন্ম লগ্ন থেকে আছে। তাদের চরিত্র যাই থাকুক, এখন যেই জায়গায় তারা পৌঁছাক, এই দলটা কিন্তু কার্যকর ওইভাবেই চলমান। আপনি অন্যান্য ইসলামিক ফোর্স গুলো দেখেন, কিন্তু তারা এইভাবে এতখানি মব কালচার ডেভেলপ করে নারী কিংবা দেশের মানুষের কালচারাল মানে বিহেভিয়ারকে শাসন করার চেষ্টা, এটার সাথে আমি একমত নয়। এটা স্বতঃস্ফূর্ত নয়, এটা পরিকল্পিত। সাথে সংযোগ করতে চাচ্ছি আপা, যেহেতু আপনাকে আজকে পেয়েছি, আমি একটু অনেকগুলো কোশ্চেন করার অনেক সময় পাচ্ছি, যে কারণে আমি ছোট ছোট করে একটু জানতে চাচ্ছি। আপনারা খুব বেশ কিছুদিন আগে যে নারী সংস্কার কমিশন রিপোর্ট সুপারিশমালা জমা দেওয়া হলো, সেটা নিয়ে কিন্তু বিএনপির সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত দেখিনি। আমার ভুল হতে পারে, কিন্তু আমি আপনাদের অনেক নেতৃত্বের সাথে কথা বলেছি, তারাও বলেছে আমরা ভাবছি, দেখছি, কিন্তু এটা তো অলরেডি প্রায় মাস 2 সময় অতিক্রান্ত হয়েছে। আমার যদি ভুল না হয় আপনি একটু কারেকশন করতে পারেন। এটা অন্যদিকে ইসলামী দলগুলো এই কমিশন উড়িয়ে দেওয়া, কমিশনের সুপারিশমালা হয়তোবা তাদের পছন্দ নাও হতে পারে, আমার বক্তব্য হচ্ছে সেটা চেঞ্জ করার জন্য সুপারিশ করতে পারত। কমিশনই বাদ দিয়ে দিতে চেয়েছে। একজন নারী রাজনীতিবিদ হিসাবে আপনি দলের কথা বাদ দেই, আপনি আপনার সামাজিক যে অবস্থান সেখান থেকে এই নারী সংস্কার কমিশনের রিপোর্ট বা সুপারিশমালা আমাদের নারীদের জন্য, তা আমার দৃষ্টিতে অন্তত আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। এখন আপনার দল কেন এই বিষয়টা তো ভাবে প্রকাশ্যে কেন কথা বলছে? আমার দল তো নারী নিয়ে তাদের সুস্পষ্ট ভাবনা ক্লিয়ার করেছে, সেখানে কোনো অস্পষ্টতা নাই। আসেন এবার নারী কমিশনের বিষয়ে। দেখুন, যে কোনো জায়গায় একটা সংস্কারের প্রশ্ন, বিশেষ করে যেখানে আপনার সামাজিক এবং ধর্মীয় একটা মানে ইমোশনের সুযোগ থাকে, সেখানে আপনার কমিশন তৈরির সময় আরেকটু সতর্কতা রাখা যেত। এটা আমার নিজের মতামত। কারণ হচ্ছে, আপনি যতই রাষ্ট্র গঠনের চেষ্টা করুন না কেন, সংস্কার করার চেষ্টা করুন না কেন, আপনাকে প্রতিটা পার্ট অফ দ্য সোসাইটিকে ইনক্লুড করতে হবে। তারা বিভিন্ন, আমি নারী কমিশনটার বিষয় তো বেশ আগের কথা, আমি দেখেছি এখানে বিভিন্ন এনাদের সুপারিশমালা আমরা সবাই দেখেছি। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে তারা অসংখ্য স্টেক হোল্ডারের সাথে বসেছিলেন। বাংলাদেশের ডিফারেন্ট স্টেক হোল্ডারের সাথে নারী সংস্কার কমিশনের লোকজন বসেছিলেন, কিন্তু সেখানে
আশ্চর্যজনকভাবে ধর্মীয় নেতৃত্বের সাথে মতামত কিন্তু বিনিময় করা হয়নি। প্রয়োজন ছিল এই কারণে, আপনাকে আজকে একটা জিনিস আমি স্মরণ করিয়ে দেই, যে বাংলাদেশে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন তখন একটা প্রধান সমস্যা ছিল ব্যাপক জনসংখ্যার বিস্ফোরণ। সেইটা জনসংখ্যা বৃদ্ধির হার এত বেশি ছিল, ওই সময়টায় ফ্যামিলি প্ল্যানিং ওয়াজ আ মাস্ট মেজার। বাংলাদেশকে যদি মোটামুটি ভাবে স্থিতিশীল পর্যায়ে রাখতে হয় তাহলে আপনার ফ্যামিলি প্ল্যানিংটা জরুরি ছিল। কিন্তু সেই সময় এটা একটা সিভিয়ার রিলিজিয়াস এবং সোশ্যাল ট্যাবু ছিল। এইটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু মিশর থেকে একজন আলেমকে আনা হয়েছিল, কারণ এটার কিন্তু রিলিজিয়াস পার্টও আছে যেটা সায়েন্টিফিক্যালি এটাকে সাপোর্ট করে। এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশে যে ক্যাম্পেইনটা চালু হয় ফ্যামিলি প্ল্যানিং এর, সেখানে কিন্তু ধর্মীয় অনুভূতিটাকেও ইনক্লুড করা হয়েছে। দেখুন সময় অনেক বদলেছে, এবং আপনি তো জানেন অত্যন্ত সফল একটা ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন এবং রেজাল্ট ওরিয়েন্টেড একটা কাজ সেই সময় করা হয়েছে। এই ধরনের এত ধরনের দৃষ্টান্ত থাকার পরেও যখন আপনি মত বিনিময় করবেন, দোষটা কোথায়? যে তারাও তো স্টেক হোল্ডার। বাংলাদেশের ধর্ম যারা রিলিজিয়াস, আপনি ইমাম বলুন, আপনি ধর্মীয় যারা প্রচারণা চালাচ্ছেন, ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত মানুষ, আপনি তাদের সাথে বসলে তো দোষের কিছু ছিল না। সুযোগ কি হয় জানেন? যে আঙুল তোলার সুযোগটা কমে যায়। এমন অনেক বিষয় আছে যেটা কন্ট্রোভার্সিয়াল, সেগুলো নিয়ে এই মুহূর্তে কথা না বললেও চলতো, তবু তারা একটা সংস্কারের বিষয় এনেছেন, তাদের মতো তারা রিপোর্ট দিয়েছেন। কিন্তু আপনি যখনই মত বিনিময় করতেন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, আপনি কিভাবে সমাজের একটা সম্পূর্ণ স্ট্রং একটা পার্টকে বাদ দিয়ে মত বিনিময় করবেন এবং আপনি আশা করবেন যে সেখানে কেউ রিয়াক্ট করবে না? এই যে শুরুতে যে রিজেকশন, যে আপনাদের মতামত ম্যাটার করে না, এই বিহেভিয়ারটা হচ্ছে রং। এই বিহেভিয়ারটা বিক্ষুব্ধ হতে সহযোগিতা করেছে। এর বাইরে তো নানা ধরনের এটার পেছনে নানা ধরনের দুরভিসন্ধিত কাজ করার সুযোগ আছেই। বিক্ষুব্ধ জনগোষ্ঠী সবসময় বেস্ট পণ ব্যবহার করার জন্য। এই যে আপনার 10টা আপনি যদি 100 কতটা বোধহয় ওনারা প্রস্তাবনা দিয়েছিলেন, 5টা বা 10টা প্রস্তাবনা নিয়ে হয়তো সর্বোচ্চ ওই আলেম সমাজের সাথে তাদেরকে ডিসকাস করতে হতো। পরবর্তীতে তো টক শোতে তারা অসংখ্য আলেমের সাথে বসেছেন, ডিফারেন্ট জায়গায় তারা মত বিনিময় করছেন। এইটা আগে করলে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর সুযোগ থাকে। বাস্তবতা হচ্ছে কি জানেন? যে আপনাকে এমনকি মাঠ পর্যায়ে সংস্কারটা যখন নিতে হবে, রনি প্লিজ মনে রাখবেন যে এই মাঠ পর্যায়েও কিন্তু এই স্টেক হোল্ডারদের সহযোগিতা আপনার প্রয়োজন। আপনি এনজিও কার্যক্রমের কথা আপনার যদি মনে করি, আপনার মনে আছে কিভাবে একসময় এনজিও অ্যাক্টিভিটিস বাংলাদেশে বাধার শিকার হয়েছিল, কিন্তু পরবর্তীতে এই যে ডিফারেন্ট সেকশনটা কিংবা যে ধর্মীয় সেন্টিমেন্ট গুলোকে রেসপেক্ট করার কারণে ওভার দ্য টাইম এনজিও অ্যাক্টিভিটিস বাংলাদেশে অন্যতম পাওয়ারফুল অ্যাক্টিভিটিস। আমরা একটু রাজনীতির আরেকটা বিষয় নিয়ে আসতে চাচ্ছি। একটু আপনার জন্য হয়তো প্রশ্নটা একটু কঠিন হয়ে যাবে। পটুয়াখালীতে ভিপি নূরের গাড়িঘর আটকে বিক্ষোভ করা হয়েছে, তার সমর্থকদের উপরে হামলা করা হয়েছে। কারা করেছে আপনি ভালো করে জানেন, শুনেছেন, আমি নিশ্চিত, আমার বিশ্বাস। সিলেটের 2 উপদেষ্টার গাড়ি আটকে হামলা, এবং সারা দেশে আপনাদের দলের অভ্যন্তরে কোন্দল। প্রতিপক্ষের উপর আপনাদের দলের কর্মীদের নেতা কর্মীরা প্রতিপক্ষ একে অপরের জন্য উপর হামলা মামলা এবং খুন। আপনাদের অসংখ্য নেতা কর্মী গত 10 মাসে মৃত্যুবরণ করেছে, এবং জনগণের সাথে আপনাদের অনেক নেতা কর্মী তৃণমূলের বেপরোয়া আচরণ করছে। এইসব অসংখ্য অভিযোগ আছে এবং গণমাধ্যমে এসেছে। এসব কারণে আগামী নির্বাচন পরিবেশের অনেকেই বলছেন বিঘ্নিত হবার একটা আশঙ্কা করছেন। সুষ্ঠু নির্বাচন ক্ষেত্রে এটা একটা বাধা হতে পারে। আপনাদের দলের কর্মীরা যদি সংযত না হয়, বিশেষত আপনারা বড় দল, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় দল এবং জনপ্রিয় দল, অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি কর্মীরা তৃণমূলের সংযত না হন, আপনারা হাইকমান্ড থেকে 3500 কর্মীকে আপনারা বহিষ্কার করার পর কর্মীরা কিন্তু সংযত হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে সরকার কিভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি ঘটাবে এবং আগামী নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তারা তৈরি করবে?
ধন্যবাদ আপনাকে রনি। আমি পটুয়াখালীর ঘটনাটা দিয়ে প্রথম আসি। না, আমি জানি না আসলে এখানে একটা অভিযোগ করেছেন নূর, কিছু ইনসিডেন্ট ওখানে হয়েছে। আমি গত রাতে একটা টক শোতে এটা নিয়ে কথা বলছিলাম যে দেখুন, একটা নির্বাচনী এলাকায় আপনি যখন যাবেন, একই দল থেকে 2-3 জন প্রার্থী থাকে, নানা ধরনের টানাপোড়েন, নানা ধরনের মত পার্থক্য, ক্ষেত্র বিশেষে এটা ভায়োলেন্সের দিকে যাওয়ারও কিছু সুযোগ থাকে। দেখুন, একটা জিনিস হচ্ছে যে এই ভায়োলেন্সটা আমরা যারা আছি মাঠে কিংবা আমরা যারা কাজ করছি তারা চেষ্টা করি যেন এই পরিস্থিতিটা কোনোভাবে সেদিকে টার্ন না করে। এটা সব পক্ষের দায়ী সমানভাবে আছে। এখানে আমি নূরকে প্রশ্ন করেছিলাম, আমি নূরের সাথে ছিলাম গতটা, আমি জানতে চাইলাম যে আপনি কি মামলা করেছেন। দেখুন, নূর দাবি করছেন যে তার উপরে হামলা হয়েছে, তাকে আটকে রাখা হয়েছে এবং তিনি যখন প্রতিকার চেয়েছেন তখন কেউ রেসপন্ড করেনি। তিনি একই সাথে পুলিশ এবং আর্মি উভয় পক্ষকে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন। আমার নূরের কাছে প্রথম প্রশ্ন ছিল যে দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে তার দায়িত্ব পালন করতে পারছে না কিংবা তার কর্মীদের কন্ট্রোল করতে পারছে না, কথাটার সাথে আমি একমত নই। একমত এই জন্য নই, যদি কন্ট্রোল না রাখতে পারতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার কর্মীদের উপরে, তাহলে কিন্তু 5ই আগস্টের পরে চেহারাটাই ভিন্ন হতো বাংলাদেশের। আপনি যে ব্লাডশেডের কথা বলছেন মানে বিগত দিনগুলোতে, আপনি কি জানেন যে গোটা বাংলাদেশে অলমোস্ট 2800 মানুষ এই সময় নিহত হয়েছেন। তার মধ্যে বেছে বেছে কিছু ইনসিডেন্ট যেটা পারস্পরিক মানে নিজেদের মধ্যে গন্ডগোলের কারণে মানে নিহত হয়েছেন, তাদের কথাটা বারে বারে জোরে সরে আসে। দেখুন, যেই জায়গাটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে রক্ষা করতে ব্যর্থ হয়, এটার দায়িত্ব বিএনপির নয়। আমরা তো কেবল বহিষ্কার করিনি, আমরা অসংখ্য ক্ষেত্রে সরাসরি মামলা করেছি, আমরা অনুরোধ করেছি পুলিশকে, আবারও আপনার মাধ্যমে সরাসরি অনুরোধ করছি। এই যে ঘটনাটা ঘটলো নূরের ওখানে, কেন কেউ অ্যারেস্ট হলেন না আপনি বলুন তো আমাকে। নূরের কাছে আমি জানতে চাইলাম যে আপনার অভিযোগগুলো কাদের বিরুদ্ধে, আপনি যাদের বিরুদ্ধে বলছেন আপনি কাইন্ডলি তাদের নাম এবং তাদের পদবি জানান। আপনি কি জানেন যে আমি কিছুদিন আমাদের অসংখ্য অভিযোগ যে আসে সেগুলো খোঁজ খবর যখন আমরা করতে যাই, অধিকাংশ ক্ষেত্রে ওনারা বলেন যে বিএনপি নেতার মাধ্যমে বিএনপি, আমরা খোঁজ নিয়ে দেখি 5ই আগস্টের আগে তারা কোথাও ছিলেন না এবং তারা আমাদের এখনকার বেশিরভাগ মানুষই অধিকাংশ কোনো কমিটিতে নাই। তারা যখনই কোথাও বিপদে পড়েন প্রথমেই বলেন যে আমরা বিএনপিতে আছি। ঠিক যেমন ভাবে সমন্বয়কে বাংলাদেশ ভরে গেছে, ঠিক তেমনি ভাবে দুষ্কৃতিকারীরা বিএনপিকে এক ধরনের মানে সে কি বলবো শেল্টার হিসেবে ব্যবহার করছে। এই যে আপনি ইনসিডেন্টটা বললেন, নূরের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রথম দায়িত্ব কি ছিল? সংবাদ সম্মেলন করা না, প্রথম দায়িত্ব ছিল একটা জিডি করা, একটা আইনগত ব্যবস্থা নেওয়া। আপনি আইনগত ব্যবস্থা নেবেন না, আপনি অন্য কোনো ফিউচার কথা চিন্তা করে আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকছেন। আপনি পুলিশ অ্যারেস্ট করছে না, যারা অকারেন্স করছে তার দায় কেন বিএনপি নিবে? তার দায় তো বিএনপির নয়। বিএনপি তো ওপেন মানে আপনাকে আমি আবারও বলি, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিকবার নানা জায়গায় খুব ওপেনলি বলেছেন যে যারা দুষ্কৃতিকারী, যারা দলের নাম ব্যবহার করছে, দয়া করে তাদেরকে অ্যারেস্ট করুন, দয়া করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর কি করতে পারে? আমরা তো পুলিশ নই। আমি এই কথাটা অসংখ্য টক শোতে বলেছি যে নূরের কি দায়িত্ব ছিল না ঢাকায় এসে একটা মামলা করা, তার এলাকার ডিসি, তার এলাকার ডিআইজি এবং যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে মামলা করা, যে 4 ঘন্টা তারা থাকা অবস্থায় আমাকে অ্যাকশন নেওয়া হয়নি? আপনি অ্যাকশনও নেবেন না, আপনি কিচ্ছু করবেন না। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগিতার চিঠি নিয়ে আপনি এলাকায় যাবেন, আর এলাকায় যে আপনি বিপ্লবী হবেন তা তো হবে না ভাই। ওখানে আপনি কি জানেন যে গন্ডগোলের সূত্রপাত বিএনপির অফিস ভাঙাকে কেন্দ্র করে হয়েছিল? আপনার কি এটা জানা আছে যে যখন আপনি একটা দলের মানে দলের কাছে এক ধরনের চিঠি বা এক ধরনের নিশ্চয়তা পান যে তৃণমূল তাকে সহযোগিতা করবে এলাকায়, তারপরে আপনি যখন এলাকায় যে মাইক হাতে ধরে প্রথমেই নিজের স্বাতন্ত্র্য তৈরির চেষ্টা করেন, আপনি তো ভাই স্বাতন্ত্র্য ওই জায়গায় বিক্রি করে গেছেন। মানে স্বাতন্ত্র্য তো আপনার ওই জায়গায় কম্প্রোমাইজড হয়ে গেছে যখন আপনি দলের সহযোগিতার চিঠিটা নিয়ে গেছেন কিংবা আপনি পেয়েছেন। আপনি একটা জিনিস মনে রাখবেন যে তৃণমূলের নেতারা হাইপার সেন্সিটিভ হয়ে আছে। বাংলাদেশ 17-18 বছর যুদ্ধ করেছে আপনার মাফিয়া সরকারের সাথে, এবং তারপরের ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে প্রতিটা স্কুল, কলেজ, মাদ্রাসা, ডিসি অফিস আপনি যাবেন, সমন্বয়ক এবং বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দরা একেবারে ব্যাপকভাবে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান, অলমোস্ট মানে বেশিরভাগই স্বাস্থ্যকে মানে ক্লিনিকগুলো, এগুলো তো অলিখিতভাবে বহুদিন মানে তাদের হাতে চলে গেছে। এই যে ধরেন এই পরিস্থিতিটা তো খুব টেন্সড করে রেখেছে আমাদের কর্মীদের। নির্বাচন নিয়ে ধানায় পানায়, যে নির্বাচন আজকে এতদিন ধরে আমরা প্রতীক্ষা করে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সর্বোচ্চ কন্ট্রোল করেছে। তার মানে কি রনি অকারেন্স হচ্ছে না?
অকারেন্স কিন্তু তারপরেও হচ্ছে, এবং আমরা চেষ্টা করছি, আমরা দল থেকে চেষ্টা করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অ্যাকশনে কিংবা এই সরকার তার দায়িত্ব পালনে তো এই জায়গাটায় সিরিয়াসলি ব্যর্থ। এটা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় নয়? আমি তো তাই মনে করি। বিএনপির আর কি করার আছে? বিএনপি ক্যানট স্টাবলিশ লোকাল পুলিশিং। আমাদের পক্ষে ইউনিয়নে উপজেলায় লোকাল পুলিশ তৈরি করা সম্ভব না ভাই। আমরা একটা রাজনৈতিক দল, আমরা সর্বোচ্চ কন্ট্রোল করেছি আমাদের নেতা কর্মীদের। এখানে আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের 10 জনকে পিটিয়ে মেরে ফেলেছে? এরকম কি ঘটনা আছে? নাই। অথচ এই বিএনপির নেতা কর্মীদের রাস্তায় ফেলে পিটিয়ে মারা হয়েছে। আজ পর্যন্ত আমরা হাজিরা দেই রনে। বহু পরিবারের সন্তানেরা জানে না তাদের বাবারা কোথায়। এটা হচ্ছে সেই দল যে এখনো আপনার গরিব আমাদের নেতা কর্মীরা অধিকাংশেরই মামলা এখন পর্যন্ত উইথড্র হয়নি। তাহলে আপনি বলুন তো এই দলটা কতখানি নিজেকে সংবরণ করে আছে? আসলে ঠিক কি ধরনের মানে আপনার আর কি ধরনের সেলফ মানে ইয়ে সম্ভব হয়? 2-3 কোটি একেবারে নিবন্ধিত নেতা কর্মীর মধ্যে আপনি যদি কয়েক হাজার বা কয়েকশো গল্প কথা তুলে আনেন, মিডিয়ারও তো এখানে খুব স্ট্রং রোল আছে। আবারও বলি আপনাকে, অন্তত 5টা ইনসিডেন্ট আমি আপনাকে কোট করতে পারি যেখানে তারা লিখেছেন যে অমুক দলের নেতারা এই কাজ করেছে। আমরা যখন ইনভেস্টিগেশনে গেছি তাদের কোনো পদ নাই। রনি আশ্চর্য হবেন যে 5 তারিখের আগে তাদেরকে কেউ চিনতো না বিএনপি বলে, তারা হঠাৎ করে নতুন করে বিএনপি হয়েছে। এই যে মিডিয়ার এক ধরনের প্রচারণা, এইটাকে মানে প্রতিটা ইনসিডেন্ট, সেই কয়েকদিন আগেই তো দেখলাম যে কোন ব্যবসায়ীকে তুলে নিয়ে অমুক দল ছাত্র দলের নাম ব্যবহার করে। আপনারা কি এর প্রতিবাদ করেছেন মিডিয়াতে? এইসব যেসব মিডিয়াতে আমরা প্রতিবাদ পাঠাই, জি, প্রতিটাতে আমরা প্রতিবাদ পাঠাই। এবং হয় কি জানেন, আপনি যখন একটা কার্ড বানিয়ে ফেলেন, যে একটা কার্ড বানানো হয়ে গেল যে গণধর্ষণের শিকার বিএনপি নেতার হাতে অমুক এলাকায়, এই কার্ড কিন্তু 2 মিলিয়ন আপনার ভিউ হয়ে গেছে। এটা প্রতিবাদ যখন উঠে এসেছে, এটা যখন এডিট করে সংবাদটা প্রচারণা হচ্ছে, এটা কয়েক হাজার মাত্র। কিন্তু এবং মজার কথা বলি, এটা দিয়ে কিন্তু আমাদের কিন্তু একটা বড় ইনসিডেন্ট ছিল, সম্ভবত নোয়াখালীর কোনো একটা জায়গায়। আমরা যখন খোঁজ নিতে গেলাম, সেখানে ওই নেতা অন্তত এখন তো নাই, গত 5 বছরেও মানে আমাদের দলের কোনো পোস্ট এসেছিল না। হ্যাঁ, না, পোস্টে এসেছিল না। পোস্টে ছিল না। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে ছোট্ট করে আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। আপনারা অন্তর্ভুক্তমূলক নির্বাচন চেয়ে আসছেন, চাইছেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগ এর প্রশ্নে আপনাদের দলের অবস্থান? আমাদের তো আওয়ামী লীগের প্রশ্নে আমাদের দলের অবস্থান তো খুব ক্লিয়ার প্রথম থেকেই। অন্তর্ভুক্তমূলক নির্বাচন না, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেখানে নির্বাহী আদেশে আপনি যখন একটা দলকে নিষিদ্ধ করে দেন, তখন তো আর আমার এখানে অবস্থান নেওয়ার কোনো সুযোগ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা যেইভাবে এই দেশটা এখন পর্যন্ত পরিচালনা করে এসেছে। উত্তরটা ক্লিয়ার। একটু এখন আর একটু প্রশ্ন হচ্ছে, তাহলে যদি আগামী নির্বাচনটা আওয়ামী লীগকে ছাড়া হয়, হ্যাঁ, তাহলে এই নির্বাচন কি আন্তর্জাতিক মহলে সেটা কতটা গ্রহণযোগ্যতা পাবে? আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাওয়ার তো প্রয়োজন নাই। বাংলাদেশের জনগণ সেটা নিয়ে সন্তুষ্ট কিনা, প্রথম প্রশ্ন। বাংলাদেশের জনগণের কাছে এটা গ্রহণযোগ্য কিনা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মহল কোথায় ছিল যখন এই মানবতা বিরোধী অপরাধে দীর্ঘ 17 বছর ধরে সরকার করেছে? তারা চেষ্টা করেছে তাদের মতো করে, কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে এই দায়টা তো চুকাতে হবে রনে। এই নির্বাচনেই তারা আবার নির্বাচনে প্রার্থীও দেবে, এটা অনেক বেশি দুরাশা নয় কি? এবং এটা খালি দুরাশা না, এই কথাটা বলতে পারাটাও তো একটা দুঃসাহস। কিভাবে এখনো কি আপনার এই একটা হত্যাকাণ্ডের কি বিচার হয়েছে যে শিশু হত্যাগুলো করেছে? আমরা না হয় রাজনৈতিক দল করেছি রনে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়া জায়েজ ছিল, আমাদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে মারা জায়েজ ছিল, আমাদের নামে 60 লক্ষ মামলা দেওয়া জায়েজ ছিল, মেনে নিলাম। কিন্তু কি করেছিল যে জুলাই আগস্ট আপরাইজিং এ এই যে শিশুদের দ্বারা হত্যা করেছে, যেই মানবতা বিরোধী অপরাধ প্রকাশ্যে করেছে, এইটার বিচার হবে না? এটার বিচারের আগেই নির্বাচনে আসার মানে দুঃসাহস কি করে থাকে কারো? থাকা উচিত নয় রনি। এই জায়গাটায় প্রত্যেকের একমত হওয়া উচিত। আপনার সাথে দীর্ঘ আজকে আলোচনায় অনেক বিষয়ে আলোচনা করার সুযোগ আমার হয়েছে, এবং আশা করি দর্শকরা আপনার এই আলোচনায় অনেক বিষয়ে আপনার দলের সিদ্ধান্ত বা আপনাদের লক্ষ্যগুলো ক্লিয়ার তারা বুঝতে পেরেছে। আজকে আলোচনায় আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। দেখা হবে আবার কোনো একটা আলোচনায়, আপনার সাথে আবার কথা বলবো আমরা। প্রিয় দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আইন শৃঙ্খলার উন্নয়ন এবং নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি করতে না পারলে সেই নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটা একটা প্রশ্নের থেকেই যায়। সরকারের উচিত এখনই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে
অবৈধ অস্ত্র উদ্ধার, কালো টাকা এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।